আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম সৌরভ। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। আমি আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের একদম শুরুর দিকের একটা টপিক, অর্থায়ন। আমরা যারা নবম দশম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা বিভাগে ইতিমধ্যে অধ্যয়ন করে এসেছি, বা আমরা যারা কলেজ জীবনে নতুন সূচনা করতে যাচ্ছি, বা এখন আমরা কলেজে পড়তেছি, তাদের কিন্তু এই বিষয়টা সম্পর্কে শুরুর দিককার ক্লাসেই কিন্তু ধারণা দেওয়া হয়। আমরা এই ধারণাটুকুই আরেকবার নিজের মতো করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। আমরা কি দেখি, আমরা যখন অর্থায়ন পড়ি তখন বইয়ে আমাদের অনেক ফেমাস একজন রাইটার আছে, খালিকুজ্জামান স্যার। তার বইয়ের প্রথম লাইনটাই কি, অর্থায়ন তহবিল সংগ্রহ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, এটি একটি পরিকল্পনা। এই বিষয়গুলো জাস্ট আমরা কিন্তু মুখস্থ করি আর পরীক্ষা হলে কোনোভাবে লিখে দিয়ে এসে একটা ভালো মার্কস পাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা যে প্রত্যেকেই অর্থায়ন নিজের জীবনে করি সেটা কিন্তু আমরা বুঝি না, বা করার সত্ত্বেও আমরা বুঝতে পারতেছি না আমরা নিজেরাও কিন্তু একজন আর্থিক ব্যবস্থাপক। এই বিষয়টাই মূলত আজকে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলুন আমার সাথে দেখা যাক আমরা আজকে কি দেখতে যাচ্ছি। সর্বপ্রথম আমি একটা উদাহরণ দিয়ে আমাদের সেশনটা শুরু করতে চাচ্ছি, যে আমাদের এই বয়সে যারা হচ্ছে নতুন শিক্ষার্থী কলেজে, তাদের মধ্যে ছেলেদের ক্ষেত্রে একটা প্রবণতা থাকে যে তাদের জীবনের একটা মূল লক্ষ্যই হচ্ছে, কলেজে যদি আমার একটা বাইক থাকতো, আমি আমার বন্ধুকে নিয়ে পিছনে বসে কলেজে হচ্ছে বাইক দিয়ে যেতাম আসতাম, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতো। তো আমরা তোমাদের যেটা পছন্দের জিনিস সেই জিনিসটা নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমরা যদি বাইক কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক হ্যান্ডসাম একটা মানির দরকার। যেমন আমাদের সামনের এই জুন জুলাই মাসেই কিন্তু রয়্যাল এনফিল্ড বাইকটা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে খুব সম্ভবত। এখন অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে রয়্যাল এনফিল্ড তাদের ড্রিম বাইক। এখন একটা রয়্যাল এনফিল্ড কিনতে গেলে আমার কত টাকা লাগবে? অ্যারাউন্ড 7 লাখ টাকা লাগবে। তুমি যে কোনো একটা মডেলই যদি কিনতে যাও সেক্ষেত্রে 7 লাখ টাকার মতন লাগবে। তো আমি যদি বাইকটা কিনতে যাই সেক্ষেত্রে আমার কয় লাখ টাকা লাগতেছে? 7 লক্ষ টাকা। এখন এই 7 লক্ষ টাকা তো আমার কাছে নাই, কিন্তু আমার স্বপ্ন তো বাইক কিনতে হবে। তো যাই হোক, এটা তো আর দিবা স্বপ্ন, ঘুমের মধ্যে যেই স্বপ্ন দেখি এটা তো সেই স্বপ্ন না, এটা হচ্ছে আমার ব্যক্তি জীবনের গোল বলা যেতে পারে এই বয়সে। তো এটা অর্জন করার জন্য আমরা যেভাবেই হোক না কেন ওই 7 লাখ টাকা কিন্তু ম্যানেজ করার চেষ্টা করি। তো সর্বপ্রথম হয়তো আমরা কি করি, যে আমার ব্যক্তিগতভাবে টিউশন করিয়ে বা বিভিন্ন উপায়ে জমানো কিছু টাকা থাকতে পারে, তো আমরা সেইটাকে একটা উৎস হিসেবে দেখতে চাই। তার আগে আমরা একটু বোর্ডের ডান দিকে একটু খেয়াল করি যে এখানে কতগুলো ধাপ বলা আছে, যে সর্বপ্রথম কতটুকু তহবিল প্রয়োজন। আমরা যদি আমাদের উদাহরণের সাথে তুলনা করতে চাই, তাহলে এই যে আমি বললাম আমার পছন্দের যে বাইকটা কেনা দরকার বা যেটা আমার কিনতে আগ্রহী, সেটা কিনতে গেলে আসলে আমার কতটুকু অর্থের প্রয়োজন, সেটাই হচ্ছে প্রথম স্টেপের কাজ, যে কতটুকু তহবিলের প্রয়োজন। যেহেতু আমি বাইকের উদাহরণটা এনেছি, সেক্ষেত্রে আমার 7 লক্ষ টাকা প্রয়োজন। তার মানে কি আমি অলরেডি কিন্তু প্রথম স্টেজের কাজটা সম্পূর্ণ করে ফেলেছি। ঠিক আছে, আমাদের প্রথম স্টেজের কাজ ডান। তারপরে আমাদের উৎস নির্বাচন বলতে কি বোঝায়? উৎস নির্বাচন হচ্ছে এই 7 লক্ষ টাকা আমি কোথা থেকে সংগ্রহ করব। স্বাভাবিকভাবেই আমি স্টুডেন্ট লাইফে 7 লক্ষ টাকা কিন্তু একসাথে পাবো না, বা আমার কাছে জমানো 7 লক্ষ টাকা থাকাটাও একটু রেয়ার। তো আমরা সেই উৎসগুলো নিয়ে একটু আলোচনা করব। উৎস কি হতে পারে, তোমাদের কি ধারণা? হইতে পারে যে আমি টিউশন করাচ্ছি, যেহেতু আমি কলেজ স্টুডেন্ট, নিজের খরচের জন্য অনেকে টিউশন করায়, বা বাবা মা দিয়েছে, সেক্ষেত্রে জমানো ছিল। সেই হিসাবে ধরে নিলাম যে আমার জমানো টাকা আছে মোটামুটি 2 লক্ষ টাকা। অনেক বড় অ্যামাউন্ট জানি, বাট আমাদের উদাহরণের স্বার্থে আমরা 2 লক্ষ টাকা লিখলাম যে আমার জমানো আছে। এখন এই জমানো টাকাটা একটা উৎস, কিন্তু কারণ এই 2 লক্ষ টাকা আমি জমানো রয়েছে, এই টাকাটা আমি বাইক কিনতে ব্যবহার করতে পারি। তারপরেও আমার 2 লক্ষ টাকা দিয়ে তো বাইক হবে না, হয়তো বাইকের একটা চাক্কা পাওয়া যাবে, সেই চাক্কা দিয়ে ঘুরতে হবে। তার মানে কি আমার আরও 5 লক্ষ টাকা সংগ্রহ করতে হবে। এই 5 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য আমার কি করতে হবে, কার কাছে যাব, এই বিষয়গুলো নিয়েই কাজ করে উৎস নির্বাচন। এখন আমি আমার বাবার কাছে চাইতে পারি, বা তুমি তোমার বাবা বা আম্মুর কাছে চাইতে পারো। সেক্ষেত্রে বাবাকে তুমি যদি কনভিন্স করতে পারো, সেক্ষেত্রে তোমার বাবা হয়তো তোমাকে বলতে পারে যে আমি তোমাকে তুমি যদি ভালো ফলাফল করতে পারো প্রথম বর্ষের পরীক্ষায়, সেক্ষেত্রে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিব। তাহলে এই যে আরও 2 লক্ষ টাকা সে কিন্তু দেওয়ার অঙ্গীকার করেছে। এই 2 লক্ষ টাকা হচ্ছে আরেকটা উৎস। তারপরেও কিন্তু আমার আরও 3 লক্ষ টাকা লাগবে বাইকটা কিনতে গেলে। সেক্ষেত্রে এই 3 লক্ষ টাকা আমার ম্যানেজ করতে হবে যেভাবেই হোক। এখন অনেকের মা গৃহিণী, বাসায়
বাসার যে ঘরোয়া কাজগুলো রয়েছে সেই কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো করে, সেই ক্ষেত্রে তো তার কাছে হয়তো টাকা নাও থাকতে পারে। সেজন্য আমরা বাবা ও মা দুইজনকে একত্রে করে 2 লক্ষ টাকার একটা সোর্স ধরে নিলাম। তারপরে অনেকের ক্ষেত্রে কি হয় যে মামা আছে যার কাকা আছে, তারা হচ্ছে খুব ভালো একটা সাপোর্ট দেয়। তো আমরা ধরে নিলাম যে তার মামা একজন বেশ অ্যাফ্লুয়েন্ট একজন ব্যক্তি, তার মামার সবচেয়ে আদরের ভাগ্নে বা ভাগ্নি হচ্ছে আমি, সেই সেন্সে আমাকে তিনি আর্থিকভাবে হয়তো সাহায্য করতে পারেন। সো আমি ধরে নিলাম যে আমার মামা আমাকে আরও 1 লক্ষ টাকা দিল বা দেওয়ার কথা বলল, তাহলে 1 লক্ষ টাকা আমি পেলাম। তাহলে আমার আলটিমেটলি এখনও 5 লাখ টাকা হয়েছে, 2 লাখ টাকা বাকি। এই 2 লক্ষ টাকা আমি কোথা থেকে সংগ্রহ করব, সেটাও কিন্তু আমার ভাববার বিষয়। এই 2 লক্ষ টাকা সংগ্রহ করতে গেলাম, তখন আমার মনে পড়লো যে আমার একটা কাকাও আছে, সে কিন্তু আমাকে সাহায্য করতে পারে। তাহলে আমি সেই কাকার কাছে চলে গেলাম। কাকা আমাকে বললো যে তুমি যদি পরীক্ষায় ভালো করো তাহলে তোমাকে আমি আরও 50,000 টাকা দিব। ঠিক আছে, কাকা আমাকে 50,000 টাকা দেওয়ার কথা বলেছে। তো আমি ড্রাফট করে দেখলাম এখনও কিন্তু আমার আরও কত টাকা বাকি, দেখি তো আমরা কাউন্ট করে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 5.5 লক্ষ টাকা। তাহলে আমার 7 লক্ষ টাকা থেকে যদি 5.5 লক্ষ টাকা বাদ দিই, আরও 1.5 লক্ষ টাকা কিন্তু প্রয়োজন। এই 1.5 লক্ষ টাকা আমি কোথা থেকে সংগ্রহ করব? আমার তো চেনা পরিচিত যারা সোর্স ছিল সবের থেকে কিন্তু নিয়েছি, এটা কিন্তু আমার সব আত্মীয় স্বজন। এখন বাকি থাকে কারা? বন্ধুরা। সত্যি করে বলো তো, বন্ধুদের কাছে যদি তুমি 50 টাকা চাও, সেই 50 টাকা কি সে তোমাকে দেবে? আমার ক্ষেত্রে তো মনে হয় না দিবে। তার মানে কি, তুমি যার কাছ থেকে 50 টাকায় আশা করতে পারছো না বা 100 টাকা আশা করতে পারছো না, তার কাছ থেকে 1.5 লক্ষ টাকার ঋণ, এটা তো অসম্ভব। তাও ধরে নিলাম যে তোমাদের বন্ধুবান্ধব আমার মতন ওরকম না, তোমাদের বন্ধুবান্ধব খুব ভালো, সেই ক্ষেত্রে হয়তো তোমাদের বন্ধু কি করতে পারে, 50,000 টাকার একটা সাপোর্ট দিতে পারে, যেটা আসলে খুব রেয়ার একটা বিষয়। তাহলে আমি ধরে নিলাম যে আমার বন্ধু আমাকে আরও 50,000 টাকা দিল। এখন আরও কিন্তু আমার 1 লক্ষ টাকার প্রয়োজন। এই 1 লক্ষ টাকা আর কোনো উৎস নাই যেখান থেকে আমি সংগ্রহ করতে পারবো। তো যাই হোক, এখন আমি কি করবো, আমার স্বপ্ন তো পূরণ করতে হবে। সেজন্য আমি কি করলাম, ব্যাংকের দ্বারে গেলাম। এখন বাংলাদেশে কিন্তু অনেক ব্যাংক আছে, তুমি কোন ব্যাংকের কাছে যাবা? বা তুমি ব্যাংকের কাছে না গিয়ে তোমার স্থানীয় একজন ব্যক্তি আছে, সে হয়তো সুদের বিনিময়ে টাকা দেয়, সেক্ষেত্রে তুমি তার কাছে যেতে পারো। তাহলে এই 1 লাখ টাকা আমার যে সংগ্রহ করতে হবে, সেই 1 লাখ টাকার জন্য আমি ব্যাংকের কাছে যেতে পারি, অথবা আমার স্থানীয় যে ব্যক্তি আছে বা যারা এই অর্থের কাজ করে তাদের কাছে যেতে পারি। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের চিন্তা করতে হয় কিভাবে, যদি আমি আমার স্থানীয় লোকের কাছে যাই, সেক্ষেত্রে আমাকে একটু বেশি সুদের হারে অর্থ কিন্তু নিতে হবে। যেমন আমি ধরে নিলাম যে আমি যদি স্থানীয় লোকের কাছে যাই, সেই লোকের নাম এর কাছ থেকে যদি আমি ঋণ নিতে চাই, সেক্ষেত্রে তার আমাকে 15% রেটে পরিশোধ করতে হবে। অর্থাৎ আমি যেই টাকাই নিই না কেন, তার সুদ হবে 15%। 1 লাখ টাকা নিলে প্রত্যেক মাসে আমার সুদ দিতে হবে 15,000 টাকা। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। তারপরে আমি ব্যাংকের কাছে গেলাম। আমাদের দেশে কিন্তু অনেক ব্যাংক আছে। এখানে যেই ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে আমি ব্যাংকের নাম উল্লেখ করতেছি না বিভিন্ন কারণে। ধরে নিলাম বি একটা ব্যাংক, সেই বি ব্যাংক আমাকে বললো যে আমি তোমাকে ঋণ দিতে পারবো, কিন্তু তোমার জামানত দেখাইতে হবে। এখন আমরা তো স্টুডেন্ট মানুষ, আমাদের জামানত কি? তা আমি আমার বাবার সম্পত্তি যা আছে তার রিস্কে ফেলে তার কাছে বললাম যে এই হচ্ছে আমার জামানত, আপনি আমাকে 1 লাখ টাকা ঋণ দেন। তো সে বললো ঠিক আছে, আমি তোমাকে ঋণ দিতে পারবো, কিন্তু তোমার 10% করে সুদ পরিশোধ করতে হবে। ঠিক আছে, এখন তুমি চলে গেলে বাংলাদেশের যে সকল ইসলামী ব্যাংকগুলো আছে, তো ইসলামী ব্যাংকটাকে আমি আই দিয়ে প্রকাশ করলাম, যেহেতু আই দিয়ে ইসলামিক। সেক্ষেত্রে ইসলামিক ব্যাংক বললো যে তুমি যদি ঋণ নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে আমার 8% করে বা 7% করে ইন্টারেস্ট দিতে হবে। এখন এই যে একটা ইন্টারেস্ট রেট, একটা 15%, একটা 10%, একটা 7%, স্বাভাবিকভাবে আমি যদি কোনো পাগলকেও জিজ্ঞেস করি, সে বলবে আমি 7%-এ যাব। তো তোমরা তো যথেষ্ট মেধাবী, তোমরা কোনটায় যাবা? অবশ্যই 7% যাবা। কেন? কারণ হচ্ছে কি, আমি যদি ঋণ নেই, আমার তো সুদ পরিশোধ করতে হবে, সাথে কিস্তিতে অর্থটাও পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমি চেষ্টা করব যাতে করে কি আমার কম অর্থ পরিশোধ করতে হয় এমন কোনো একটা জায়গায় যাওয়া। তার মানে কি, আমি ইসলামী ব্যাংকের কাছে যাব, তাহলে আমরা ইসলামী ব্যাংকের কাছ থেকে আরও 1 লক্ষ টাকা কিন্তু ঋণ নিতে পারবো। তাহলে আমি ধরে নিলাম যে আমরা ইসলামী ব্যাংকের কাছ থেকে আরও 1 লক্ষ টাকা ঋণ নিলাম। সেক্ষেত্রে আমার ফাইনাল উৎস হচ্ছে ইসলামী ব্যাংক। ঠিক আছে, তাহলে আমাকে ইসলামী ব্যাংক আরও 1 লক্ষ টাকা ঋণ দিল। এভাবে আমার সর্বমোট কিন্তু 7 লক্ষ টাকা হয়ে গেল। এখন এখানে আমরা কিন্তু ড্রাফটটা করেছি যে আমার 7 লাখ টাকার প্রয়োজন। এই 7 লাখ টাকা আমি এই কয়েকটা উৎস থেকে সংগ্রহ করতে পারি।
7 লক্ষ টাকা প্রয়োজন, এগুলা উৎস হচ্ছে এগুলা, এই উৎস থেকে আমরা সংগ্রহ করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা দ্বিতীয় স্টেপেরও কাজ করে ফেলেছি, উৎস নির্বাচন শেষ। এখন আমাদের উৎস নির্বাচন করলেই কিন্তু টাকাটা তারা দিয়ে দিবে না। তারা টাকা দেওয়ার ক্ষেত্রে বলেছে কি, পরীক্ষায় ভালো করতে হবে। তাহলে পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তার পরীক্ষায় ভালো করার কোনো অপশন নাই। তো সেই জন্য আমাদের পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করার পর সবার কাছে যাইতে হবে যে বাবা তুমি আমাকে বলেছিলে আমাকে 2 লক্ষ টাকা দিবা, কিন্তু শর্ত দিয়েছিলে পরীক্ষায় ভালো করার, আমি পরীক্ষায় ভালো করেছি, পাশ করেছি, ভালো গ্রেড এসেছে, তো আমাকে এখন আমার টাকাটা দাও। এই কথা বলে সবার কাছ থেকে কিন্তু আমি টাকাটা সংগ্রহ করব। তার মানে উৎস নির্বাচন করার পর আমার কি করতে হবে, তহবিল সংগ্রহ করতে হবে। তাহলে আমি যখন এই 7 লক্ষ টাকা সকল উৎস থেকে সংগ্রহ করে নিয়ে আসবো, তখন 3 নম্বর স্টেপের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। কারণ লাস্ট অংশ হচ্ছে বিনিয়োগ। এখন বিনিয়োগটা মানে কি? বিনিয়োগ মানে হচ্ছে এই যে আমি টাকাটা সংগ্রহ করলাম, সেটা কোথাও কাজে লাগানো। এখন যেহেতু আমার টার্গেট বাইক কেনা, সেক্ষেত্রে আমি 7 লাখ টাকা নিয়ে বাসায় যদি বসে থাকি, বাইকটা কি এসে পড়বে? অবশ্যই না। আমার যাইতে হবে কোথায়? একটা শোরুমে, যেখানে হচ্ছে বাইক বিক্রি করা হয়। তার মানে কি আমার সেই শোরুমটায় যেতে হচ্ছে। সেই শোরুমে গিয়ে বাইকের বিভিন্ন মডেল আছে, তুমি রয়্যাল এনফিল্ডের অনেক মডেল পাবা। যেহেতু বাংলাদেশে নতুন আসছে, সেক্ষেত্রে সিলেক্টেড 3-4টা মডেল থাকবে। সেই মডেলের মধ্যে আবার কালার ভেরিয়েশন আছে, তোমার কোন কালারটা ভালো লাগে, তোমাকে কোন কালারে ভালো লাগে, ইত্যাদি বিষয়গুলো ঠিক করে তুমি কি করতেছো, একটা বাইক কিনলা। তার মানে কি, বাইক কেনা হয়ে গেলে আমার তহবিল সংগ্রহ ও বিনিয়োগ শেষ। তারপর আসতেছে সার্বিক পরিচালনা। সার্বিক পরিচালনাটা কি? যে আমি বাইক কিনলাম, রাস্তায় কি রেখে দিলাম। আমাদের দেশে সড়কের যে অবস্থা, ধুলাবালিতে বাইক একদম কালো বাইক সাদা হয়ে গেল। বা বন্ধু চাইলো, বন্ধুকে দিলাম, বন্ধু সামনের হেডলাইটটা খুলে আমাকে গিফট দিল যে বন্ধু আমি তো বাইক চালিয়েছি, অ্যাক্সিডেন্ট করে ফেলেছি দোস্ত, নাও তোমার হেডলাইট তোমাকে দিয়ে দিলাম, আমি চলে যাই। এরকমও কিন্তু হইতে পারে। তার মানে কি, আমার যে আদরের জিনিসটা, সেটা আমার খুব সচেতনতার সাথে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বাইকের ক্ষেত্রে কি হইতে পারে, যে যাকে তাকে দেওয়া যাবে না, নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এবং কিছুদিন পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, সম্পূর্ণ চেক আপ করতে হবে, যাতে করে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হয়। তো এই কাজটা যখন আমরা করব, সেটাকে আমরা বলবো সার্বিক পরিচালনা। তারপরের অংশটা হচ্ছে আমার মুনাফা বন্টন। মুনাফা বন্টনটা কি? দেখো, আমরা তো বাইক দিয়ে ইনকাম করতেছি না, যেহেতু ইনকাম করতেছি না, তার মানে এখানে মুনাফা বন্টন সম্ভব না। বাট অনেকের ক্ষেত্রে কি হয়, এই বাইকটাই তারা হচ্ছে জীবিকা অর্জনের জন্য কিনে। সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু উবার, পাঠা, এই সকল সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু অনায়াসে তারা কি বাইকে হচ্ছে ট্রিপ দিচ্ছে, বিভিন্ন লোকজনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, তার বিনিময়ে তারা টাকা নিচ্ছে। এই যে তারা প্রত্যেক মাসে এরকম যদি ট্রিপ দেয়, সেক্ষেত্রে তাদেরকে একটা অর্থ সংগ্রহ হচ্ছে না, তারা একটা অর্থ ইনকাম করতে পারছে। সেখানে যে ইনকামটা হচ্ছে, সেই ইনকাম কি তারা সম্পূর্ণ নিজের জন্য বা নিজের পরিবারের জন্য ভোগ করতে পারবে? উত্তর হচ্ছে না। কেন করতে পারবে না? কারণ তোমার জমানো টাকা তুমি ব্যবহার করে ফেলেছো, এক্ষেত্রে তার পরিশোধ করার কোনো বিষয় না। বাবা, মামা, কাকা, এদেরও কিন্তু পরিশোধ করতে হবে না। কিন্তু বন্ধু যে তোমাকে 50,000 টাকা দিচ্ছে, তাকে পরিশোধ করতে হবে না? অবশ্যই কিন্তু করতে হবে। সে তোমাকে ধার দিয়েছে, সে কিন্তু এভাবে সম্পূর্ণ টাকা দেয় নাই। তো তোমাকে যে 50,000 টাকা দিয়েছে, তাকে তোমার নিয়মিতভাবে প্রত্যেক মাসে একটা ছোট ছোট অ্যামাউন্টে জমায়া সেই টাকাটা একত্র করে তাকে দিতে হবে। তারপরে যেই ব্যাংক রয়েছে, সেই ব্যাংক থেকে তুমি যদি 1 লাখ টাকা নাও, সেই 1 লাখ টাকার সুদ, কিস্তি এইসব কিন্তু পরিশোধ করতে হবে। তার মানে কি, তুমি চাইলে তোমার এক মাসে যদি 40,000 টাকা ইনকাম হয় এই বাইকে ট্রিপ দিয়ে, সেক্ষেত্রে তুমি 40,000 টাকা একসাথে খরচ করতে পারবা না। সেক্ষেত্রে আমার কি করতে হবে? হিসাব করতে হবে যে আমি 40,000 টাকা যদি এক মাসে ইনকাম করি, সেক্ষেত্রে এই 40,000 টাকা আমি কতটুকু নিজের জন্য ব্যবহার করতে পারবো, কতটুকু আমার দায় পরিশোধের জন্য রাখতে হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে যেহেতু 1 লাখ টাকার ঋণ 7%, তার মানে প্রত্যেক মাসে 7,000 টাকা, বা প্রত্যেক বছরে বাৎসরিক সুদের 7,000 টাকা, আর বন্ধুর 5,000 টাকা, সব মিলিয়ে আমার যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে এক্সট্রা জমানো থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমার কিস্তি ও সুদ এবং বন্ধুর যে ঋণ, সেটা আস্তে আস্তে আমি পরিশোধ করতে পারবো। তার মানে কি, এই যে 40,000 টাকা টোটাল যে আমার ইনকাম আসলো, যেটা আমি অর্জন করলাম, সেই 40,000 টাকা কিন্তু একসাথে আমি ভাগ করতে বা একসাথে আমি ভোগ করতে পারছি না। আমি আমার ফ্যামিলির জন্য 40,000 টাকা খরচ করতে পারবো না। কারণ হচ্ছে আমার এইখানে যেই মুনাফাটা হবে, সেই মুনাফার সঠিক বন্টন করতে হবে। তা না হলে কি হবে, তুমি তো তোমার বাবার জায়গা সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছো, দেখা যাবে তুমি ঋণের সুদ পরিশোধ করলো না, তারা ব্যাংকই আমাকে ছেড়ে দিবে? অবশ্যই না। ব্যাংক কী করবে? তোমার বাবার সেই জায়গা দখল করে নিয়ে ফেলবে, তখন তো তোমার বাবা তোমার ঘর থেকে বের করে দিবে। তো তোমার স্বাভাবিকভাবেই চিন্তা করতে হবে যে আমি যেইখানে টাকাটা ব্যবহার করছি, সেখান থেকে আমার একটা রিটার্ন আসা দরকার। সেই রিটার্নটা আমি সম্পূর্ণ ভোগ করব না, সেই রিটার্নটা আমার
যেখান থেকে আমি টাকা সংগ্রহ করছি সেই উৎসের যেই খরচ, যেটাকে আমরা বলি মূলধন ব্যয়, এই মূলধন ব্যয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই মূলধন ব্যয়টাও কিন্তু আমার মাথায় থাকতে হবে, এবং ওই মূলধন ব্যয় পরিশোধ করার জন্য আমার যা যা করা দরকার, অর্থাৎ টাকাটা যে আলাদা করে রাখা দরকার সেটাও করতে হবে। এই যে টাকাটা আলাদা করতেছি সেটা হচ্ছে আমার মুনাফার বন্টন। এখন আমরা তো এই বিষয়টা বাইকের মাধ্যমে শিখলাম। যদি আমরা ব্যবসায় অ্যাঙ্গেলটাকে ইনক্লুড করি, ধরে নাও আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলার ইচ্ছা, যে আমি যে কোনো এক ধরনের বা আমি হচ্ছে একটা বাইকের শোরুমে দিতে চাচ্ছি তোমাদের চাহিদার কথা ভেবে। তাহলে আমার বাইকের শোরুম দিতে গেলে স্পেস লাগবে, টাকা লাগবে। তাহলে এই টাকাটা আমার কতটুকু টাকার প্রয়োজন? অ্যাডভান্স দিতে হবে। ধরে নিলাম আমার বাইকের শোরুম দিতে গেলে মোটামুটি 2 কোটি টাকা লাগবে, কারণ স্পেসের অ্যাডভান্স রয়েছে। আবার ভালো জায়গায় তুমি যদি নিতে চাও সেক্ষেত্রে অনেক বড় একটা অ্যাডভান্সের টাকা যাবে। তারপরে তোমার প্রোডাক্ট অর্থাৎ বাইক কিনতে হবে যেটা তুমি বিক্রি করতে চাচ্ছ, ইত্যাদি। আবার ডেকোরেশন আছে, এই সকল খরচ মিলিয়ে আমার 2 কোটি টাকা লাগলো। তাহলে এই যে 2 কোটি টাকা, আমার প্রথম যে স্টেপটা রয়েছে সেই স্টেপের উত্তর হচ্ছে 2 কোটি টাকা আমার প্রয়োজন। তারপরে এই 2 কোটি টাকা আমি কোথা থেকে সংগ্রহ করবো? যেহেতু 2 কোটি টাকা, তার মানে আমার নিজেরই 1 কোটি টাকা থাকতে হবে। তা নাহলে তো আমাকে ঋণ দেবে না কেউ, বা আমি অন্য উৎস থেকে সংগ্রহ করতে পারবে না। তাহলে আমার কি করতে হবে? এই 2 কোটি টাকা কোথা থেকে আমি সংগ্রহ করব? এখানে যেমন আমরা উৎস নির্বাচন করেছি, ঠিক একইভাবে আমার উৎসগুলো ঠিক করতে হবে, যে আমি এর কাছ থেকে নিতে পারি, আমার জমানো টাকা থাকতে হবে। তারপর হচ্ছে ব্যাংক থেকে আমি চাইলে ঋণ নিতে পারি, সেক্ষেত্রে আমার ব্যাংক ঋণ সুদের হার কোনটায় কতটুকু সেটা আমার খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবে আমার কম সুদের হারের দিকে নজর দিতে হবে, যাতে করে কি আমার খরচটা কম হয়। তারপরে আমি কি করব? সেই তহবিলগুলো উৎস নির্বাচন করার পরে সেই তহবিল কি উৎস থেকে সংগ্রহ করব। সংগ্রহ করার পরে ব্যবসায় কি আমি তৈরি করে ফেলবো, ব্যবসাটা আমি দেব, উদ্বোধন করব তোমাদের নিয়ে। সেটাই হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ করার পরে আমার সার্বিক পরিচালনা, অর্থাৎ আমি একটা ব্যবসায় যদি দিয়ে বাসায় ঘুমায় থাকি 24 ঘন্টা, ব্যবসার যদি কোনো খবর না রাখি, সেক্ষেত্রে কি আমার ব্যবসা টিকবে? যদি আমার কর্মচারী ভালো হয় সেক্ষেত্রে হয়তো টেকার চান্স আছে, কিন্তু কর্মচারী বর্তমান সময় কিন্তু সবাই নিজেরটা বোঝে, কেউ অন্যজনেরটা বোঝে না। তার মানে কি সবাই চাইবে আমাকে আমার ক্ষতি হয় এমন কোনো একটা কিছু করার, স্বাভাবিকভাবেই। সেজন্য আমার কি করতে হবে? ব্যবসাটা সার্বিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। অর্থাৎ আমার ব্যবসায় যা সিদ্ধান্ত নেওয়া দরকার, যখন যেটা করা দরকার সেটা আমার নিজের করতে হবে। করার পরে আমি কি করব? যেমন হচ্ছে আমার এখন একটা ব্র্যান্ডের বাইক খুব চাহিদা, তার মানে কি আমার ব্যবসা প্রতিষ্ঠানে সেই বাইকটা আনতে হবে, কারণ যেহেতু চাহিদা বেড়েছে, তার মানে আমার এই বাইকটা বিক্রি করে প্রফিট হওয়ার চান্স বেশি। এভাবে আমার কি ব্যবসাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, যাতে করে কি হয় আমার দিন শেষে বা বছর শেষে বা মাস শেষে আমার কি হয় একটা মুনাফা থাকে। এখন এই যে মুনাফা যেটা অর্জন হইলো, ধরে নিলাম আমি খুব সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করলাম, সেই মুনাফা অর্জন হওয়ার পরে এই আমি বিভিন্ন উৎস থেকে যেহেতু টাকাটা সংগ্রহ করেছি 2 কোটি টাকা, সেক্ষেত্রে যদি আমার উৎসের মধ্যে কোনো ঋণ থাকে, সেই ঋণের সুদও কিন্তু আমার পরিশোধ করতে হবে কিস্তি সহ। তা না হলে কি হবে? আমার যেই জমি বা যেই জায়গা বন্ধক রেখে ঋণ নিয়েছে সেই জমি জায়গায় তারা কিন্তু নিয়ে নিবে এবং আমার উপর মামলা করে দিবে একটা। সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার যদি বাৎসরিক মুনাফা হয় 50 লাখ টাকা, যেহেতু আমি 2 কোটি টাকা ইনভেস্ট করেছি, ধরে নিতেই পারি আমার 50 লাখ টাকা মুনাফা হতে পারে, সেক্ষেত্রে আমি ওই 50 লাখ টাকার কতটুকু নিজে ব্যবহার করব, কতটুকু হচ্ছে গিয়ে ব্যবসায় সম্প্রসারণের জন্য রাখতে পারি। কারণ আমার এই ব্যবসাটাকে স্বাভাবিকভাবে আমার ড্রিম কি বড় করা। আমার এখন মতিঝিলে একটা শোরুম আছে, আমার টার্গেট থাকবে উত্তরা, বনানী, আগারগাঁও, এইসব জায়গায় যেন আমার শোরুম হয়। অর্থাৎ আমি একটা চেইন বিজনেস সিস্টেম তৈরি করতে চাচ্ছি, সেরকম একটা টার্গেট থাকতে পারে। সেই জন্য আমি কি করব? টাকা সংরক্ষণ করে রাখবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমি যে সকল উৎস থেকে টাকা সংগ্রহ করেছি, অর্থাৎ ওই উৎসের যে মূলধন ব্যয়, সেই মূলধন ব্যয়টাও কিন্তু আমার পরিশোধ করার জন্য, যেমন ঋণের ক্ষেত্রে সুদ, সেই সুদ পরিশোধ করার জন্য কিস্তি সহ আমার কি টাকাটা আলাদা করে রাখতে হবে। তাহলে এই স্টেজটা আমার কি মুনাফা বন্টন, এটাও অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থায়নের ক্ষেত্রে। তাহলে এইগুলো আমাদের আজকে অর্থায়নের কনসেপ্ট। আমরা যারা বই মুখস্থ করে পরীক্ষার হলে, আমার ভাষায় আমি বলি বমি, মানে হচ্ছে বই মুখস্থ করে পরীক্ষার বাসায় লিখে দিয়ে আসা, বমি করার পরে যেমন পেটে কিছু থাকে না, আমাদের লিখে দেওয়া আসার পরেও কিন্তু মাথায় কিছু থাকে না বা আস্তে আস্তে ভুলে যায়। এরকম উদাহরণ দিয়ে যদি আমরা পড়াটাকে যদি ইন্টারেস্টিং করে পড়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলা আরও সহজে উপলব্ধি করতে পারবো। এবং অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে একটা কমন প্রশ্ন থাকে, এত সুন্দর করে লিখলাম তারপরে কেন আমার রেজাল্ট এত বাজে? তার কারণ হচ্ছে আমরা যেটা লিখি অ্যাকচুয়ালি সেটা চায় না, তারা চায় উদাহরণ। এরকম উদাহরণ দিয়ে যদি আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি, অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা অর্থায়নের ধারণা বুঝতে পেরেছো, তারা অবশ্যই নিজের একটা উদাহরণ দিয়ে নিজের বাসায় যে ডেস্কে বসে একটু রিলেট করার চেষ্টা করবে। এখানে যে 5টা স্টেপের কথা আছে, সেই স্টেপের আলোকে একটু রিলেট করার চেষ্টা করবো, একটা উদাহরণ দিয়ে সাজানোর চেষ্টা করব, যাতে করে আমরা কি করতে পারি, এই কনসেপ্টটা আর একটু ভালোভাবে বুঝতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের সেশনটা এখানেই সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম।